হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাতটা রেখো বাড়িয়ে গল্পের নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হওনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করি। ধারা বিনয়ের সাথে উত্তর দিল, আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন আপনারা কেউ বাসায় ছিলেন না কাকা। আজকেই অ্যাপ্লাই লাস্ট ডেট ছিল, তাই আমাকে যেতে হয়েছে। আজিজ সাহেব গম্ভীর মুখে বলেন, বাংলা নিলে কেন? সায়েন্স পড়তে আমার ভালো লাগে না বাবা। যেটা পড়তে আমার ভালো লাগে না সেটা নিয়ে পড়ে আমি ভালো কিছু করতে পারতাম না, তাই যেটা ভালো লাগে সেটা নিয়েছি। দুনিয়া তোমার ভালো লাগা দিয়ে চলবে না, চলবে সেটা দিয়েই, যেটা বেস্ট। সাবজেক্ট কখনো বেস্ট হয় না, বেস্ট হয় মানুষের চেষ্টা। একটা মানুষের চেষ্টা আর অধ্যবসায়ী একটা সাবজেক্টের মধ্য দিয়ে তার সফলতা নিয়ে আসে। শাহেদ বলো, এইসব হাজিবাজি কথা তো কে বলেছে? এইসব বইয়ের পাতাতেই মানায়। আসল জীবনে এমন কিছু হয় না, প্র্যাকটিক্যাল হও। শুদ্ধ বলেছে কাকা। আর যেখানে কথা প্র্যাকটিক্যাল হবার, আসল জীবনে আমরা যদি প্রয়োগ করি তাহলেই হবে। আজিজ সাহেব বলেন, ওই ছেলেই তোমার মাথা নষ্ট করেছে। পাগল হয়ে গেছো তুমি। তোমাকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়াই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। ধারা স্মিথ হেসে বলল, এর জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব বাবা। আপনার এই ভুলটি আমার জীবন সাজিয়ে দিয়েছে। এই বলে ধারা সেখান থেকে চলে এলো। আজিজ সাহেব কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। শাহেদ থামিয়ে বলল, বাদ দেন ভাইজান, এখন এর থেকেও ওর বড় সমস্যা আমাদের মাথার উপর আছে। আগে সেটাকে মনোযোগ দিতে হবে। ধারাকে যে করেই হোক ওই ছেলের থেকে আলাদা করতে হবে। দেখেছেন তো সঙ্গদোষ কতটা অধঃপতন হয়েছে আমাদের ধারার। এখন সবথেকে জরুরি কি জানেন? এভাবেই ওদের দুজনকে দেখা করতে দেওয়া যাবে না। কয়েকদিন দূরে দূরে থাকলেই ধারার মাথা থেকে ওই শুদ্ধ নামের ভূত নেমে যাবে। তারপর ঠিকমতো বোঝালেই আমাদের ধারা ঠিক বুঝে যাবে। এরপর তাই করবে যা আমরা করতে বলবো। আজিজ সাহেব কিছুই বললেন না, কপালে ভাঁজ ফেলে কিছু একটা ভাবতে লাগলো। ধারা রুমে এসে আসমাও তার পেছনে পেছনে আসে। ধারাকে বিছানায় বসিয়ে বলে, ধারা, এসব কি হচ্ছে আমাকে বুঝিয়ে বলতো। ধারা বলো, মা, যে সাবজেক্ট আমি ঠিকমতো বুঝি না সেটা নিয়ে আমি কিভাবে পড়বো বলো তো। আমি সাবজেক্টের কথা বলছি না, তোর সিদ্ধান্তের কথা বলছি। তুই যে তোর বাপ চাচার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিয়েতেছোস, তুই জানোস তো তুই কি করতে যাইতাছোস? ধারা মায়ের হাত ধরে বলো, জানি মা, খুব ভালো করেই জানি। মা, শুধু অনেক ভালো মানুষ। তার মতো মানুষ শুধু আমি কি? আমি নিশ্চিত তুমিও তোমার জীবনে কোনোদিন দেখোনি। সে আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক যত্ন করে। আজ পর্যন্ত উনি আমার জন্য কী করেছে তুমি ভাবতেও পারবে না মা। তার কাছে আমি অনেক ভালো থাকবো। তার মতো ভালো আমাকে কেউ রাখতে পারবে না। আসমা অনেক কিছু বলে ভেবে এসেছিলেন, কিন্তু বলতে পারলেন না। শুদ্ধর কথা বলার সময় ধারার মনে যে খুশি, আনন্দের ঝলক ফুটে উঠেছিল, এতটা খুশি সে তার মেয়েকে আজ পর্যন্ত কখনো দেখেনি। একটা মায়ের এর চাইতে বেশি আর কি চাই? ধারা শুদ্ধকে নিয়ে আরও অনেক কিছু বলে যেতে লাগলো তার মাকে। আসমা শুধু নির্বিশেষ চেয়ে রইলেন মেয়ের মুখের দিকে। তার চোখে পানি চলে এলো, আর কিছুই বললেন না। শুধু দোয়া করলেন তার মেয়ে যেটাতে সুখী হবে সেটাই যেন হয়। রাত অনেক হয়েছে, ধারা এখনো জেগে আছে। বসে বসে শুধু বারবার বারান্দার দরজার চোখ বোলাচ্ছে। রোজ রাতে শুদ্ধ আসে। এই রাতের বেলাতেই শুধু সবার চোখের আড়ালে দেখা হয় তাদের, নয়তো পুরো দিনেই চলতে থাকে নেই বিচ্ছিন্ন দূরত্ব। এই রাত হওয়ার জন্যই তাই অধীর আগ্রহে অপেক্ষা করে ধারা। জমিরন বিবি ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। ধারা একবার সেদিকে তাকিয়ে শুয়ে পড়ার সিদ্ধান্ত নিল। এভাবে বেশিক্ষণ লাইট জ্বালিয়ে বসে থাকলে তাদের ঘুম ভেঙে যেতে পারে। ধারা লাইট বন্ধ করে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ তার চোখ আবারও বারান্দার দরজায় পড়ল। দরজা খোলা। শুদ্ধ অনেকবার ধারাকে নিষেধ করেছে এভাবে দরজা খোলা রেখে না ঘুমাতে। সে আসলে ফোনে মেসেজ করবে। ধারা সে কথা রাখতেই দরজা বন্ধ করে দিল। ছিটকানি লাগাতেই হঠাৎ পেছন থেকে জমিরিন বিবি বলে উঠল, কি রে, আজকে দরজা লাগাই রাখতাছস কেন? তোর ভাতারে আজকে দেখা করতে আইব না? দাদির গলা শুনে ধারা থম মেরে দাঁড়িয়ে রইল। মুহূর্তেই আত্মা শুকিয়ে এলো তার। দাদি দেখি সব জেনে ফেলেছে।
এখন কি হবে? পেছন থেকে দাদির গলা শুনে ধারার চেহারায় আতঙ্ক ফুটে উঠল। দাদিকে ধারা খুব ভালো মতোই চিনে, না যেন এখনই চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দেয়। ধারা একটা ঢোক গিললে আস্তে আস্তে পেছনে ঘুরে দাঁড়ালো। জমিরন বিবির মুখের ভাব বোঝা যাচ্ছিল না, কিন্তু এরপরেই ধারাকে অবাক করে দিয়ে হঠাৎ করে জমিরন বিবি হেসে উঠে বলে, কিরে সেরি, স্বামীর লগেই তো দেখা করছোস, কোনো নাগরের লগে তো আর না, এত ডরানির কি আছে? দাদির হাসি শুনে ধারা ঝট করে মাথা তুলে তাকালো। তার দাদি হাসছে সত্যি। জমিরন বিবি হাসি থামিয়ে বলেন, হন সেমরি, সাবধানে থাকিস। তোর বাপ চাচাই যা শুরু করেছে, দেইখা ফেললে কিন্তু মেলা ঝামেলা করব। একটা কথা মনে রাখবি, বিয়ের পর কিন্তু মাইয়েগো স্বামী সব। স্বামী ভালো হোক খারাপ হোক, হের লগেই থাকতে হইব। ওই বাড়িই এখন তোর বাড়ি। এই সব পর আমার পোলাপনের মাথার তার ছিঁড়ে গেছে, বেশি পইরে বেশি বুঝা শিখছে। ওগুলোই গিয়া ভাবি না, স্বামী যা কইব তাই করবি, বুঝছস? দাঁড়া খুশির সাথে ছলছল চোখে মাথা দুলিয়ে দৌড় দিয়ে দাদিকে জড়িয়ে ধরল। দাদি তার পক্ষে থাকবে এটা ধারা কখনো আশা করেনি। জমিরান বিবু প্রথম থেকেই তার দুই ছেলের সিদ্ধান্ত পছন্দ হয়নি। তিনি আগেকার দিনের মানুষ, তালাক শব্দের সাথে ততটা অভ্যস্ত নন। তার নাতনি স্বামী বাড়ি ছেড়ে আসবে, তারপর তাদের তালাক হবে ভাবতেই হুরু কেঁপে ওঠে জমিরনের। তিনি বিশ্বাস করেন বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়ি সব, যাই হয়ে যাক তাদের সেখানেই থাকা উচিত। তাই নিজের নাতনির সংসার বাঁচাতে মনে প্রাণে চান ধারা আবার শ্বশুরবাড়ি ফিরে যাক, আবার সব ঠিক হয়ে যাক। তাই বলেই তোর মাঝরাতে ঘুম ভেঙে ধারা শুদ্ধর গোপন সাক্ষাৎ সম্পর্কে অবগত হয়েও তিনি কাউকে কিচ্ছু বলেননি। ধারা দাদিকে জড়িয়ে ধরে রাখল। কিছুক্ষণ পর জমিরন বিবি বলেন, স্যার সেমরি, এত জোরে ধরছসকে? মাইরা লাবি নাকি? এত কান্দন লাগবো না, ঘুমাই থাক, নইলে তোর পাতারে আইলে তার লগে পিরিত আলাপ করবি কেমনে? দাদা চোখের পানি মুছে দাদিকে ছেড়ে হেসে ফেল। জমিরন বিবি বলল, তোমরা কি মনে করছো বুড়ো মানুষ দেখা রাইতের অন্ধকারে কি হয় আমি কিচ্ছু টের পাই না? এই চুল কি পাকছে বাতাসে? ধারা লজ্জা পেল। জমিরন বিবি বলেন, হইছে, আর শরম পাইতে হইব না, এমন দিন আমাকেও গেছে। এরপর উনি মাথায় ঘোমটা টেনে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করার আগেই বলেন, আর একটা কথা, তোর স্বামী রাতের বেলা খালি হাতেই হড়বড়ি আইসে পড়ে কেন? জানে না হের একটা দাদি হাউরিও আছে? হেরে কবি আমার লইগে মিডা পান নিয়ে আইতে। জমিরান বিবিরে খালি হাতে পড়াবি যাইব না। এই বলে দাদি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। খুশির সাথে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধারা ঘড়ির দিকে তাকিয়ে রইল। সকালবেলা তালুকদার বাড়ির সবাই একসাথে টেবিলে খেতে বসল। ধারার মন ভীষণ চঞ্চল হয়ে আছে। আজ শাহেদ বাড়িতে থাকবে না, তার এক বন্ধুর সাথে দেখা করতে যাবে। এদিকে আজিজ সাহেবও কি একটা কাজে সারাদিন বাড়ির বাইরে থাকবেন। এই সুযোগে ধারা আজ শুদ্ধর সাথে দেখা করবে। ঘুরতে যাবে তারা দুজন। হাতে তো সারাটা দিন আছেই। আসমাকে ধারা বলে রেখেছে, জমিরান বিবিও জানেন। অতএব তেমন কোনো সমস্যা হবে না, এখন শুধু সময় যাওয়ার অপেক্ষা। কখন সবাই ঘর থেকে বেরোবে? শাহেদ আর আজিজ খাওয়া বাদ দিয়ে জমিয়ে আলোচনায় নেমেছে সামনের নির্বাচনী মূল প্রসঙ্গ। হঠাৎ তারা কথায় কথায় ধারার বিয়ের প্রসঙ্গে চলে এলো। এরপর তাদেরকে আলাদা করা নিয়ে ধারার ভেতরে যে খুশিটা ছিল তা নিমিষেই মিলিয়ে গেল। শাহেদ শুদ্ধর ব্যাপারে জানা তা বলতে লাগলো। ধারার গলা দিয়ে খাবার নামতে চাইল না, ইচ্ছে করলো সব বাদ দিয়ে একজোট কাঁদতে। এত ভালো মানুষটা, তবুও তাকে নিয়ে রোজ কত খারাপ কথা শুনতে হয় ধারাকে। ধারার ভীষণ কষ্ট লাগে ওদেরকে আলাদা করা নিয়ে। খোলামেলা এমন কঠিন কঠিন কথা হতে লাগলো যা ধারার পক্ষে শোনা খুবই কষ্টকর। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। আজিজ সাহেব তা দেখে বলেন, এসব কান্নাকাটি করে লাভ নেই, তুমি তাই করবে যা আমি বলবো। ধারা কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই আসমা টেবিলের নিচ দিয়ে ধারার হাত ধরে থামিয়ে দিল। আজিজ সাহেব আর শাহেদ চলে গেলে ধারা খাওয়া বাদ দিয়ে উঠতে গিয়ে উঠল না, কান্না সমেত খেলাতে লাগলো। শুদ্ধ বলেছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে, শুদ্ধর কথা সে ফেলবে না। দিনটা সুন্দর, মেঘলাটে ভাব, আকাশ পরিষ্কার হলেও রোদের তেজ নেই। মৃদুমন্দ বাতাস মন ফুরফুরে করে রাখে। শুদ্ধ অনেকক্ষণ ধরে স্টেডিয়ামের পাশের রাস্তাটিতে বাইক নিয়ে ধারার জন্য অপেক্ষা করছে। তার গায়ে হাতা ফোল্ড করে পরা ব্রাউন কালারের একটা চেক শার্ট,
এবং হোয়াইট জিন্স, হাতে একটা সাধারণ কালো বেল্টের ঘড়ি। বাইকটা তার নয়, আজকে সারাদিনের জন্য এক বন্ধুর থেকে ম্যানেজ করেছে। রাস্তাটা নির্জন, তেমন কারো চলাফেরা নেই। মাঝে মধ্যে এক দুটো যানবাহন চলাচল করছে। খানিক পর ধারা এলো। ধারাকে দেখে শুধু হাসিমুখে কিছু বলার আগেই হঠাৎ তাকে আঁকড়ে ধরে বুকে মাথা রেখে কেঁদে উঠল ধারা। শুধু অবাক হলো, ধারার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে ধারা? আপনি কাঁদছেন কেন? ধারা কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না শুদ্ধ। আমাকে তোমার সাথে নিয়ে চলো। যত সময় যাক না কেন, কিছু ঠিক হবার না। আমি আমার বাড়ির লোকদের চিনি। আমার আর ভালো লাগছে না। শুধু ধারার মাথা তুলে কপালের সামনে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে বলল, ধারা, এভাবে ভেঙে পড়বেন না। আমি একবার বলেছি না, সব ঠিক হয়ে যাবে। যদি আমরা ঠিক থাকি, হার মেনে নিলে কি হবে? কিন্তু শুদ্ধ, আমরা তো স্বামী স্ত্রী না। আমরা যদি একসাথে থাকতে চাই, তাহলে আমার পরিবার নিষেধ আমাদের মানতে হবে কেন? সেটাই তো ধারা, আমরা স্বামী স্ত্রী। এখন যদি আপনারও বাড়ি থেকে চলে আসতে হয়, তাহলে আসতে হবে লুকিয়ে। আমাদের একটা হালাল সম্পর্ক, আমরা কেন লুকিয়ে পালিয়ে আসব? সমস্যা থেকে ভাগলে সেটা কখনোই ঠিক হবে না। সারা জীবনের বোঝা টেনে যেতে হবে। তাই না ভেগে সমস্যার সামনাসামনি হয়ে তার সমাধান করতে হবে। আর আমরা যদি এখন এমন একটা স্টেপ নেই, তাহলে আপনার পরিবার হয়তো আপনার সাথে কোনোদিন আর যোগাযোগও রাখবে না। আমার মূল ভয়টা এদিকেই। ধারা কেঁদে বলো, না রাখলে না রাখুক, আমার দরকার নেই। শুদ্ধ ব্যগ্র দিয়ে বলো, এটা কেমন কথা ধারা? আপনাকে আমি পরিবারের সামনে নিজের মতটা প্রকাশ করতে বলেছি, তাদের বিরোধিতা করতে তো বলিনি। বাবা মা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তাদের মনে কখনো কষ্ট দিবেন না। যাই হোক না কেন, সেটা আপনার পরিবার। আপনি এই পর্যন্ত বড় হয়েছেন তাদের জন্যই। একটা পূর্ণাঙ্গ পরিবার পাওয়াই অনেক ভাগ্যের ব্যাপার ধারা। এভাবে তাকে হেলাফেলা করবেন না। তাদেরকে আপনার পয়েন্ট অফ ভিউটা বোঝান। একবার ব্যর্থ হলে আরেকবার বোঝান, বারবার বোঝান, তবুও তাদেরকে রাজি করিয়ে তারপর আসুন। আমি চাই না আমার কারণে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক খারাপ হোক। আপনি পারেন না ধারা? ধারা অপলক শুদ্ধর দিকে তাকিয়ে রইল। তার বাড়ির লোক শুদ্ধকে শত অপছন্দ করলেও শুদ্ধ কতটা শ্রদ্ধার সাথে তাদের নিয়ে কথা বলছে, তাদেরকে সমর্থন করছে। শুদ্ধ তো শুদ্ধই, ধারা তো বুঝে। না জানি তার পরিবার কবে বুঝবে, কবে শুদ্ধর জন্ম পরিচয় চাইতে তার ব্যক্তিত্বটা তাদের কাছে বড় হবে। ধারা আলতো করে মাথা দুলিয়ে বলল, সে পারবে। শুদ্ধ মৃদু হেসে বলল, আপনি অযথাই এত ভয় পাচ্ছেন। আপনি যদি না চান, তাহলে আপনাকে কিভাবে আমার থেকে আলাদা করবে? আইনের নিয়মকানুন বলেও তো একটা কথা আছে। নাকি আপনি আবার ততদিন আমাকে না চাইবেন? শেষের কথাটা শুদ্ধ মজা করে বলেছিল। ধারা চোখের পানি মুছতে মুছতে কপট রাগ নিয়ে শুদ্ধর কালে মৃদু বাড়ি দিয়ে বলল, তোমার মনে হয় আমি এমনটা করব? শুধু ঠোঁট চেপে হেসে বলল, মনে তো অনেক কিছুই হয়, কিন্তু সব তো আর বলতে পারি না। বাই দ্য ওয়ে, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আজকে আপনি আসার পর থেকে আমাকে তুমি তুমি করে বলছেন। ধারা লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে বলো, ইস, মোটেও না। শুধু ধারার সামনে এসে বলো, মোটেও না মানে? এইমাত্রই তো আবার বলেন। সোজা সাপটা বললেই হয়, আপনার মধ্যে আজকাল বউ বউ ফিলটা খুব ভালো করেই লাগছে। সমস্যা নেই, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তাহলে আপনি আমাকে আপনি আপনি করেন কেন? সেটা তো বলি আপনি বলেন বলে। ইকুয়ালিটি। আমি বললেই আপনাকে বলতে হবে? অনেক ওয়াইফরা তো হাজবেন্ডদের আপনি করেই বলে। এর জন্য কি হাজবেন্ডরাও আপনিই বলে? এমনভাবে আপনি আপনি করতেন থাকেন যেন মনে হয় আপনি নিজেই বউয়ের সাথে না, কোনো আন্টির সাথে কথা বলছেন। ধারার ভোঁতা মুখের কথা শুনে শুদ্ধর খুব হাসি পেল। সে মুচকি হেসে বলল, আমার তো সেটাই মনে হচ্ছে। ধারা আকাশ থেকে টপকে পড়ার মতো করে বলল, সেটাই মনে হয় মানে? আমি আন্টির মতো? একটা 19 বছরের মেয়েকে আপনার আন্টির মতো মনে হয়? এটা আপনি বলতে পারলেন? কপট রাগ দেখিয়ে ধারা শুদ্ধর থেকে মুখ ঘুরিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। শুদ্ধ পেছন থেকে ধারার কানের কাছে মুখ নিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা, সরি, ভুল বলেছি। আপনাকে আন্টির মতো লাগে না, বউয়ের মতোই লাগে। আর এখন থেকে আমি আমার বউয়ের মতো করেই কথা বলবো। সহ্য করতে পারবে তো? লজ্জায় ধারার গাল দুটো লাল হয়ে এলো। সে দ্রুত কথা কাটিয়ে ঘুরে বলল, এখন সারাটা দিন কি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? আমাকে ঘুরতে নিয়ে যাবেন না?
এই বলে ধারা বাইকের কাছে এসে দাঁড়ালো। শুধু বাইকে উঠতে উঠতে অলস ভঙ্গিতে বলল, বাহ, ভালো সুবিচার করলে। আমাকে প্রথমে রাজি করিয়ে এখন নিজেই পাল্টি মেরে দিলে। এখন আপনি? ধারা পেছনে বসতে বসতে রক্তিম মুখে খুবই সময় নিয়ে ক্ষীণ গলায় বলল, আস্তে চালিও। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।